আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি আমার আসল পরিচয় গল্পের 6 নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সকাল 8:15। নীল এখনো ঘুমিয়ে আছে। রিফাত ওয়াশরুম থেকে বের হয়ে নীলকে ডেকে দিল। নীল ফ্রেশ হয়ে বাইরে আসে। রিফাত বলল, কিরে মামা, নতুন কাপড় সাথে একটা ঘড়ি, কি ব্যাপার? রিফাত তখন কাপড়গুলো বের করে দেখছিল। নীল রাতে এসে সোফার উপরে রেখে দেয়। নীল বলল, আরে আন্টি এইগুলো দিয়েছেন। রিফাত বলল, ও বুঝলাম আন্টি দিয়েছেন, কিন্তু ঘড়িও কি আন্টি দিয়েছেন? নীল বলল, আরে ওই যে তনু আছে না, ও দিয়েছে। রিফাত বলল, তনুকে? নীল বলল, আরে হুজুরের বড় মেয়ে। রিফাত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হঠাৎ করে আচমকা হেসে উঠল। রিফাত বলল, মামা, যেই মেয়ে কোনো ছেলের সাথে কথা বলা তো দূরে থাক, ভুল করেও তাকায় না, সব সময় হাতে পায়ে মোজা পরে বের হয়। আমি ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন জান্নাতাপুর চেহারা দেখতে পারিনি, এবং আমার সাথে আজ অব্দি কোনোদিন কথাও বলেনি। আর সেই কিনা দিয়েছে তোকে ঘড়ি, মনে হয় ভালোবেসে দিয়েছে। ফাপড় মারার জায়গা পাসনি, তাই তো? নীল বলল, এই চুপ, আমি কি বলেছি আমাকে ভালোবেসে দিয়েছে? হয়তো ভাই মনে করে দিয়েছে, সব সময় তো তাদের নিয়ে যাওয়া আসা করি, মনে হয় ড্রাইভার মনে করে দিয়েছে। রিফাত বলল, আমারও সেটাই মনে হয়। নীল বলল, আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। রিফাত বলল, ঠিক আছে যা, আর শোন, আজকে কলেজে যাবি? নীল বলল, ওদের পৌঁছে দিয়ে আসবো। তনু আর তুবা পেছনে বসে আছে। তুবার হাতে আমার মোবাইল ফোন, হুদাই চাপতেছে। তখনই আমার এক্স গার্লফ্রেন্ড ফোন দিল। তুবা বলল, ভাইয়া, নিশিতা নামের একটা মেয়ে কল দিয়েছে, কি করব? আমি বললাম, এদিকে দাও। ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো। নিশিতা বলল, কি খবর মিস্টার নীল, কেমন আছো? আমি বললাম, যেমন ছিলাম তেমনই আছি, কেন ফোন দিয়েছো? নিশিতা বলল, ওসব ফোন দেওয়ার ইচ্ছে আমার একদম ছিল না, মানবতার খাতিরে দিলাম। আমি বললাম, সেদিন তোমার মানবতা কোথায় ছিল? কি বলার জন্য কল দিয়েছো সেটা বলো। নিশিতা বলল, আগামী মাসের 25 তারিখে আমার বিয়ে, ভাবলাম তোমাকে জানিয়ে দেই। এক্স বয়ফ্রেন্ড বলে কথা। কথাটা শোনা মাত্র শরীরটা শিউরে উঠল। আমি বললাম, তোমার বিয়ে তো আমি কি করব? নিশিতা বলল, কিছুই করতে হবে না, জানিয়ে দিলাম। তোমার সাথে তো আমার 4 বছরের রিলেশন, আমার অনেক স্মৃতি, অনেক মেমোরিজ আছে তোমার ফোনে, দয়া করে সেগুলো ডিলিট করে দিবা। আর ভুল করেও আমার বিয়েতে আসার চেষ্টা করবা না, তুমি আসলে একটা না একটা গন্ডগোল লেগে যাবে, কারণ কম বেশি সবাই জানে আমাদের বিষয়। আমি বললাম, আমাকে না বললে তো আমি জানতেই পারতাম না, শুধু শুধু আমাকে না বলে চুপচাপ বিয়ে করে নিলেই তো হতো, তাহলে আমি কখনো জানতেই পারতাম না। নিশিতা বলল, আমি এত বড় বোকা নই, আমি জানি আমি না বললেও তোমার ফালতু ফ্রেন্ডগুলো অবশ্যই বলবে, সাথে যুক্তিও দেবে কিভাবে বিয়ে ভাঙা যায়। আর ফ্রেন্ডগুলো এরকমই অকর্মা হয়ে থাকে, তখন যদি উল্টাপাল্টা কিছু করে আমার বিয়েটা ভেঙে দাও তাহলে? আমি বললাম, সত্যি তুমি একটা বুদ্ধিমতী মেয়ে, প্রশংসা করতে হয় তোমার। তুমি জানো নীল ছেলেটা কি রকম, আমাকে ছেড়ে তুমি যদি অন্য কাউকে নিয়ে ভালো থাকতে পারো তাহলে আমিও ভুল করেও তোমার সুখের রাজমহলে নক করব না। নিশিতা বলল, কিভাবে বিশ্বাস করব বলো, যে নিজের বোনকেও ছাড়েনি, আর আমি তো অনেক দূরের এক্স গার্লফ্রেন্ড, আমাকে ছেড়ে দিবে এটা ভাবাটাও বোকামি। নিশিতার কথা ছুরির আঘাতের মতো বুকে এসে লাগলো। চোখ বন্ধ করতেই টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো। যেই কাজটা আমি করিনি সেই কাজকে হাতিয়ার বানিয়ে আঘাত করা হচ্ছে আমাকে। খুব রাগ হচ্ছে নীলুর উপরে। আমি বললাম, তুমি নিশ্চিত থাকো, আমি কখনো এসব করব না। তুমি যতটা নিচে আমাকে ভাবছো আমি আসলে ঠিক তার উল্টো, সেটা একদিন হলেও তুমি বুঝতে পারবে। বাই দা ওয়ে, এখন রাখছি, আমার কাজ আছে। নীল ফোনটা কেটে দিল। আর কিছুক্ষণ কথা বললে হয়তো নিশিতার কথার আঘাতগুলো নীলকে মেরে ফেলতো। ফোনটা হাত থেকে রেখে টিস্যু নিয়ে চোখের কোণে জমে থাকা পানিটা মুছে নিল। নিশির বিয়ের কথা শুনে ভেতর থেকে ভেঙে পড়েছে নীল। ভেবেছিলাম আম্মু আমাকে বুঝতে পারবে, সে বুঝতে পারবে তার ছেলেটা সম্পূর্ণ নির্দোষ। নীল এরকম কিছু করতেই পারে না। খুব তাড়াতাড়ি আমাকে আবার নিয়ে যাবে বাসায়, তখন নিশিতার বিষয়টাও সমাধান হয়ে যাবে, সেও সরি বলে আবার আপন করে নিবে আমাকে। কিন্তু ভুল ছিলাম আমি, ভুল ছিল আমার অন্ধবিশ্বাস। আজকে নিজেকে অসহায় মনে হচ্ছে। সবার থেকে আলাদা জীবন যাপন ছিল আমার। মায়ের ভালোবাসা, মামুনি, রাকিব, নানা ভাই সবাই খুব ভালোবাসতো আমায়। সারাদিন বোনের সাথে দুষ্টামি, মিষ্টি একটা প্রেমিকা, খুব ভালোই চলছিল। পৃথিবীর সব থেকে সুখী মানুষ ছিলাম আমি। নিয়তি আমাকে সবকিছু দিয়েছিল, কিন্তু এইগুলো যে ক্ষণিকের জন্য তা জানা ছিল না। সবার কপালে সব সহ্য হয় না, আমারও হয়নি। তাই তো সময় মতো বোনটাও কালনাগিনীর রূপ ধারণ করলো। মামুনি, রাকিব তারাও তো উকিলের মতো পয়েন্ট টেনে বুঝিয়ে দিল আমি অপরাধী। সেই সাথে কলিজার টুকরা আম্মুও অবিশ্বাস করলো, গার্লফ্রেন্ডও ছেড়ে চলে গেল। এত কষ্ট নিয়েও আমি বেঁচে কিভাবে আছি সেটা নিজেও জানি না। মনে হয় এটাই জীবন। জীবনের মানেটা এখন হারে হারে বুঝতে পারছি। বারবার চোখগুলো ভিজে আসছিল, তাই গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। তনু বলল, নীল গাড়ি সাইড করে
চোখে মুখে পানি দাও, একটা দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। নীল তনুর কথা অনুযায়ী রাস্তার পাশে দাঁড়িয়ে পানি দিল চোখে মুখে, আবার গাড়ি চালাতে শুরু করলো। তুবার বয়স এখন 10 থেকে 12 বছর। নীলের কান্নার বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারছে। এই মুহূর্তে তুবার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, তাই সে চুপ করে আছে। তনু নীলের দিকে তাকিয়ে একটা কথাই ভাবছে, ছেলেরা তো কাঁদে না, তাহলে নীল কান্না করছে কেন? একটা মানুষের কষ্টের পরিমাণ যখন দ্বিগুণের চেয়েও দ্বিগুণ হয়, তখনই একটা ছেলে কান্না করে, তাও সবার আড়ালে, কাউকে দেখতে দেয় না, জানতেও দেয় না সে ভালো নেই। আর যখন একটা ছেলে প্রকাশ্যে কান্না করে দেয়, তার কষ্ট কতটা হতে পারে সেটা তনুর আন্দাজের বাহিরে। তনু গাড়ি থেকে নামার সময় ছোট একটা কথা বলে গিয়েছিল, নীল ভুলে যাও তাদেরকে যারা তোমাকে ভুলে গেছে। কারো জন্য জীবন থেমে থাকে না। এটা ঠিক যে কিছু কিছু মানুষের চলে যাওয়া আমরা মেনে নিতে পারি না। একটা কথা মনে রেখো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তখন দুনিয়ার কষ্টগুলো আর কষ্ট মনে হবে না। তুমি ভুলে যাবে কষ্ট নামক শব্দ। তনু চলে যায় ক্লাসে। তুবা বারবার পেছনে ফিরে তাকায়। নীল কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে চলে আসে কলেজে। এদিকে নূরজাহান বেগম ছেলের জন্য ব্যাকুল হয়ে আছেন। নীলের নাম্বার বন্ধ, মনে হয় নতুন সিম কিনেছে। ছেলেটা কোথায় আছে, কি করছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে কিনা তাও জানে না। নীলের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে দেখলেন গত 2 মাসে মাত্র 1000 টাকা তুলেছে, তাও যেদিন সে চলে গিয়েছিল সেদিন। আর একটা টাকাও তোলেনি। কার কাছে আছে ছেলেটা? কোনো কাজও জানে না যে কাজ করে নিজে চলে যাবে। যে করেই হোক নীলকে খুঁজে বের করতে হবে। সকালে পত্রিকা অফিসে বিজ্ঞাপন দিয়ে এসেছেন। আজকাল তো ঠিকমতো খাওয়া দাওয়া হয় না ওনার, সব সময় নিজেকে ধিক্কার দিচ্ছেন। আমি কেন বুঝতে পারলাম না? আমার বাবাই আমাকে কখনো মিথ্যা বলে না। নীল ওরকম কিছু করতেই পারে না। চোখ থেকে জল পড়তে লাগলো নূরজাহানের। এদিকে নীলু নিজেকে ক্ষমা করতে পারছে না। সে কিভাবে পারলো এত বড় একটা জঘন্য কাজ করতে, তা ওর সম্পত্তির জন্য। তাছাড়া আমি এসব দিয়ে কি করব? নীলু নীলকে খুব মিস করছে। যে করেই হোক তাকে বলতে হবে, আম্মু আমি কিছু করিনি, সব রাকিব আর মামুনি আমাকে দিয়ে করিয়েছে। ওরা আমাকে তাদের কথার ছলে ফেলে এসব করিয়েছে। আমার ভাই কিছু করেনি। কিন্তু এই কথাগুলো বললে তো আমাকে বাসা থেকে বের করে দিবে। দিলে দেবেন, আমি সবকিছু বলে দিব। আমি আমার ভাইয়ের সাথে অবিচার করেছি, অনেক বড় অন্যায় করেছি। আম্মুকে সত্যিটা জানানো দরকার। জানার পর এতে আমাকে মারুক কাটুক যাই করুক। নীলু মনের ভেতরে সাহস নিয়ে আম্মুর রুমে যায়। আম্মু তখন শুয়ে আছেন ঠিকই, কিন্তু চোখগুলো খুলে সেলিং এর দিকে তাকিয়ে আছেন। নীলু আম্মুর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। নূরজাহান বলল, কি হয়েছে, কান্না করছিস কেন? নীলু লাফ দিয়ে আম্মুর পায়ে জড়িয়ে ধরলো। কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে। এদিকে নূরজাহান বেগম ছাড়াতে চেষ্টা করলেও ব্যর্থ হয়ে গেলেন। বারবার জিজ্ঞেস করছেন কি হয়েছে, তবুও শুধু কান্না করে যাচ্ছে। এবার নূরজাহানের রাগ উঠে গেল। ধমক দিয়ে জিজ্ঞেস করলে নীলু একের পর এক সত্য কথা বলে ফেললো। A to Z সবকিছু শুনে মাথায় হাত রেখে বসে আছেন তিনি। নীলু বলল, বিশ্বাস করো আম্মু, আমি নিজের ইচ্ছাই করিনি, সব না বুঝে ওদের কথার ছলে পড়ে করেছি। কিছুক্ষণ চুপ থেকে ঝাড়ু দিয়ে মার শুরু করলেন। চিৎকার চেঁচামেচি শুনে সব এক জায়গায় চলে এসেছেন। তোকে তো আমি মেরেই ফেলবো। সামান্য সম্পত্তির জন্য তুই আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিস। এত বড় একটা অভিযোগ তুলে ধরেছিস। তোকে আমার মেয়ে বলতেও ঘৃণা হচ্ছে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। একটা আঘাত করছেন আর একটা কথা বলছেন। এদিকে নানা ভাই রাকিব মামুনি দাঁড়িয়ে আছেন, কিন্তু মামুনি আর রাকিবের গলায় পানি নেই, একদম শুকিয়ে গেছে। নীলু মার খেয়ে যাচ্ছে চুপ করে। নূরজাহান বলল, আমি আমার ছেলেকে কোনোদিন ধমক দিয়ে কথা বলিনি কষ্ট পাবে বলে। তোর জন্য আমি তাকে জুতা দিয়েও মেরেছি, শুধু তোর মিথ্যে একটা অভিযোগের কারণে। তিনি নিজেও কান্না করছেন। নানা ভাই বলল, কি হয়েছে সেটা তো বল, কেন শুধু শুধু মেয়েটাকে মারছিস? নূরজাহান বলল, আপনি চুপ করুন, আর একটা কথাও বলবেন না। ভাবি, আপনি কেন এমন করলেন? আমার ছেলেটা কি ক্ষতি করেছিল আপনার? সামান্য সম্পত্তির জন্য এমনটা করলেন? আপনাদের কে বলেছিল যে আমি নীলের নামে সবকিছু লিখে দিব? এটা ঠিক যে ভাইয়া বেঁচে থাকতে তার সমস্ত সম্পদ আমাদের থেকে আলাদা করে নিয়েছিলেন এবং সবকিছু জুয়াতে ধ্বংস করে দিয়েছিলেন। তাই বলে আমার সম্পদগুলোতে আপনাদের দাবি নেই? সমান সমান ভাগ করে দিয়েছি। এখন নয়, আজ থেকে 4 বছর আগে নীলুর নামে 20% দিয়েছি, কারণ নীলুর বিয়ের পর যাতে 60% রাকিবের হয়ে যায়। আর তোমাদেরকে কে না বললো আমি নীলের নামে সবকিছু দিয়ে দিয়েছি, আর তোমরা সেটা বিশ্বাস করে নিলা? কিভাবে পারলা ভাবি এমন জঘন্যতম কাজ করতে? মামুনি চুপ করে আছেন, মনে মনে আফসোস করছেন, এটা আমি কি করলাম? সবটা না জেনে এত বড় একটা অন্যায় করে ফেললাম। নূরজাহান বলল, রাকিব, তোর এমন কোনোদিন মনে হয়েছে আমি তোর থেকে নীলকে বেশি ভালোবাসি, কিংবা নীলের থেকে তোকে বেশি ভালোবাসি? আমি তো দুজনকেই একই চোখে দেখতাম। তাহলে তুই কিভাবে পারলি এইগুলা করতে? তোরা কাজটা ঠিক করিসনি রে। তুই যখন নীলকে মেরেছিলি তখন এক একটা আঘাত আমার বুকে এসে লেগেছিল। নীলের কান্না আমার সহ্য হয় না, সেটা তুই খুব ভালো করেই জানিস। তারপরেও তুই এমনটা করলি। নীলু নিচে পড়ে আছে, কান্নায় বুক ভেসে যাচ্ছে। নূরজাহান নীলুকে হাত ধরে তুলে রাকিবের হাতে দিয়ে বললেন, তোমরা 3 জন সমান অপরাধী। এই মুহূর্তে বাসা ত্যাগ করবা, না করলে পুলিশ আসছে। থানায় আমি
অলরেডি খবর দিয়ে দিছি, সবাইকে বাসা থেকে বের করে দিলেন। এখন যে করেই হোক নীলকে খুঁজে বের করতে হবে। নূরজাহান বেগম রাতের ভেতরে বেশ কিছু টিভি চ্যানেলের নাম্বার কালেক্ট করে নীলের হারিয়ে যাওয়ার বিজ্ঞাপন দিলেন। এতে বাসা, বাড়ি, নাম, বাবার নাম বলতেই আটকে গেলেন। অবশেষে বলে দিলেন জিসান মাহমুদ, মায়ের নাম সামিরা, সাথে নীলের পিক দিয়ে দিলেন। এদিকে পরের দিন টিভিতে জিসান বিজ্ঞাপন দেখে চমকে ওঠে। তার নাম সামিরার নাম দেয়া, সাথে ছেলে অব্র মাহমুদ নীল। তিনটা নাম যখন মিলে গিয়েছিল, তার উপরে বাসা সিলেট। জিসানের মনে হলো নূরের বাসাও তো সিলেট। সবকিছু যখন মিলে যাচ্ছিল, ঠিক তখনই স্ক্রিনে থাকা নাম্বারে কল দিলে নূরজাহান কল রিসিভ করলো। নূর বলল, কে বলছেন? জিসান বলল, নূর, আমি জিসান বলছি। নূর এবার চুপ করে গেল। জিসান বলল, হ্যালো। নূর বলল, জি, কোন জিসান? ঠিক চিনতে পারছি না। ফোন কেটে দিতে যাবে তার আগে জিসান বলে উঠলো, কেন করলে এমন? কেন কেড়ে নিলে আমার থেকে আমার ছেলে? নূরজাহান বলল, ও হ্যালো, সরি, রং নাম্বার, বলেই কেটে দিল। পরে বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কেউ ফোন রিসিভ করেনি। পরের দিন জিসান সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফ্লাইটে চলে আসলো, তাই তেমন সময় লাগেনি। সকাল 10টার সময় জিসান দাঁড়িয়ে আছে নূরজাহানের বাড়ির দরজার সামনে। কলিং বেলে চাপ দিলে নূরজাহান বেগম এসে দরজা খুলে দিলেন। জিসানকে দেখে ঘাবড়ে গিয়েছেন। নূরজাহান বলল, ভেতরে আসুন। জিসান বাসার ভেতরে গেল। নূরজাহান বসতে দিয়ে পানি নিয়ে আসলেন। নূর বলল, বলো কি খাবে? জিসান বলল, তুমি ভালো করেই জানো আমি এখানে কেন এসেছি, তাই বলছি প্লিজ ফালতু কথা বন্ধ করো, আগে বলো আমার নীল কোথায়? নূর বলল, সরি, ঠিক বুঝলাম না, আপনার নীল মানে? আপনি নীলকে কোথায় পেলেন? জিসান বলল, তুমি জানো না নীল আমার কে? নীল আমার ছেলে। নূর বলল, ছিল, বাট এখন আর নেই। এখন নীল আমার ছেলে। তোমার কি লাগবে বলো আর চলে যাও। জিসান বলল, আমার নীলকে লাগবে, দিয়ে দাও, চলে যাব। নূর বলল, আপনার মাথায় কি কোনো কমন সেন্স নেই? সবই তো জানেন নীলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর যদি নীলকে খুঁজে পাওয়া যায় তাহলে নীল তোমার সাথে যাবে না। জিসান বলল, আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিতে চাইছো? সরি, অলরেডি কেড়ে নিয়েছো, কিন্তু কেন? কেন এমনটা করলে বলো? নূর বলল, আমি নীলকে কেড়ে নিইনি। মৃত্যুর আগে নীলের মা আমার কাছে নীলকে রেখে গিয়েছে। তোমাদের কারো ছায়াও যেন নীলের উপরে না পড়ে। কলিজার টুকরা বান্ধবীকে তো হারিয়ে ফেলেছি, কিন্তু ওর রেখে যাওয়া সম্পদ নীলকে হারাতে চাইনি। জিসান বলল, একবার আমাকে বলতে পারতে আমার ছেলে মরেনি, বেঁচে আছে, তাহলে হয়তো আমার জীবিত ছেলের মৃত্যুবার্ষিকী পালন করতাম না। নূর বলল, আপনার কি মনে হয় আমি আপনাকে বলবো আর আপনি আপনার পরিবারের কাউকে বলবেন না যে নীল বেঁচে আছে? ওরা কেউ জানলে আমার নীলকে আমার থেকে কেড়ে নিত, তাই বলিনি। জিসান বলল, কতদিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না নীলকে? নূর বলল, আজকে 2 মাস 17 দিন। ফোন বন্ধ দেখাচ্ছে, মনে হয় রাগ অভিমান জমে আছে আমাদের উপরে। জিসান বলল, বাসা ছেড়ে চলে যাওয়ার কারণ কি ছিল? নূর বলল, ও বাসা ছেড়ে যায়নি, তাকে যেতে বাধ্য করা হয়েছে। জিসান বলল, ঠিক বুঝলাম না, ক্লিয়ার করে বলো। অতঃপর নূর জিসানকে শুরু থেকে শেষ অবধি সবকিছু বলে। জিসান চোখের কোণে জমে থাকা পানি চট করে মুছে নিল। জিসান বলল, তোমার ভাবি কোথায়? নূর বলল, কেন, ওদের দিয়ে আপনি কি করবেন? জিসান বলল, যে মহিলার জন্য সবকিছু হয়েছে তাকে এই মুহূর্তে গুলি করে মারতে ইচ্ছে করছে। নূর বলল, আমি ওদের 3 জনকে তাড়িয়ে দিয়েছি। জিসান বলল, 3 জনকে তাড়িয়ে দিয়েছো মানে? তোমার মেয়ে কোথায়? নূর বলল, নীলুকেও ওদের সাথে দিয়েছি। জিসান বলল, সবকিছু শোনার পর মনে হলো এখানে নীলুর কোনো দোষ নেই, ও বাচ্চা মেয়ে। তোমার ভাবি যেভাবে নীলাকে বলেছে সে ঠিক সেইভাবে করেছে। তোমার ভাবি হলেন পরিচালক, শাস্তি দিলে শুধু তাকে দিবে, নীলুকে বাসা থেকে বের করে দেওয়া ঠিক হয়নি। নীলু এখন কোথায় আছে? নূর বলল, শুনেছি ওরা এখন আমার চাচাতো বোনের বাসায় আছে, এখান থেকে 50 কিলো দূরে। জিসান বলল, আচ্ছা নীলের কোনো বন্ধু আছে? নূর বলল, হ্যাঁ আছে 2 জন, ওদের কাছে কোনো খবর পাওয়া যায়নি, নীলের সাথে ওদের কোনো যোগাযোগ নেই, কিভাবেই বা থাকবে, সিম পাল্টে ফেলেছে। জিসান বলল, আচ্ছা ওর গার্লফ্রেন্ড আছে? নূর বলল, হ্যাঁ ছিল তো, মাঝে মধ্যে বাসায় নিয়ে আসতো, মেয়েটার নাম মনে হয় নিশিতা, এর চেয়ে বেশি কিছু আমি জানি না, তবে নীলুর সাথে সবকিছু শেয়ার করতো। জিসান বলল, নিশিতার বাসা কোথায় জানো? নূর বলল, না, ওসব কিছু জিজ্ঞেস করা হয়নি, নীলু বলতে পারবে, কিন্তু ও তো এখন বাসায় নেই। জিসান বলল, আমার সাথে চলো। নূর বলল, কোথায় যাব? জিসান বলল, নীলুর কাছে যাব, ওর থেকে নিশিতার সম্পর্কে সব জানতে হবে। নূর বলল, কিন্তু নিশিতার সম্পর্কে জেনে আমরা কি করব? জিসান বলল, নিশিতা যদি সত্যি নীলকে ভালোবেসে থাকে তাহলে নিশিতার সাথে নীলের কথা হয়, এর মাধ্যমে নীলকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। নূরজাহান বলল, ওদের কাছে আমি যেতে পারবো না, তবে ফোন করে সব জেনে নিতে পারি, নাম্বার নাও আর কথা বলো। এরপর নূরজাহান জিসানকে নাম্বার দেয়। 1 বার 2 বার কল রিং হওয়ার পর নীলু ফোন রিসিভ করলো। জিসান বলল, তুমি কি নীলা বলছো?
বলছো? নীলা বলল জি, কিন্তু আপনি কে? জিসান বলল আমি নীলের বাবা। আচ্ছা, নীলের গার্লফ্রেন্ড নিশিতার ঠিকানা দেবে? নীলা বলল মেসেজ করে দিচ্ছি। জিসান বলল আচ্ছা, নীল কি সত্যি নিশিতাকে ভালোবাসতো নাকি ওরা শুধু বন্ধু ছিল? নীলা বলল কি বলছেন, 4 বছরের রিলেশন ওদের। ভাইয়া নিশিতা আপুকে পাগলের মতো ভালোবাসে। জিসান বলল ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ঠিকানা দাও, আর হ্যাঁ, কালকের ভেতরে বাসায় চলে আসবে। নীলা বলল কিন্তু আঙ্কেল, আম্মু? জিসান বলল তোমার আম্মু কিছু বলবে না, আমি আছি। জিসান ফোন কেটে বাইরে চলে আসে, সাথে নূরও এসেছে। বাইরে এসে দেখে জিসান একা আসেনি, আরো 2টা গাড়ি, সব মিলিয়ে 10 জন মানুষ এসেছেন। নূর বলল ওনারা এতক্ষণ বাইরে কেন দাঁড়িয়েছিলেন? জিসান কোনো কথা বলল না। নীলার দেওয়া ঠিকানায় পৌঁছে সবাই ওদের বাসার ভেতরে ঢুকে পড়লো। এদিকে কাজের মেয়েটা চেঁচামেচি শুরু করে দিয়েছে। দরজা খোলার পরপরই সবাই কিছু না বলেই ঢুকে পড়ে। চেঁচামেচি শুনে নিশিতার বাবা আর ভাই চলে আসে। নিশিতার ভাই রানা বলল এই মিস্টার, কারা আপনারা? অভদ্রের মতো কিছু না বলেই বাসায় ঢুকে পড়লেন। জিসান নিশিতার বাবাকে উদ্দেশ্য করে বলল আপনার মেয়ে নিশিতা কোথায়? নিশিতার বাবা বলল আমার মেয়েকে কেন খুঁজছেন? কি করেছে আমার মেয়ে? নূর বলল কিছু করেনি, আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি, প্লিজ একটু ডেকে নিয়ে আসুন। রানা বলল কিন্তু কেন? জিসানের পেছনে থাকা একটা বডিগার্ড বলল এই মিয়া বেশি কথা বলেন কেন? ম্যাডাম যা বলছেন তাই করুন, ডেকে নিয়ে আসুন আপনার বোনকে। কেউ ডাকা লাগেনি, তার আগেই নিশিতা বাহিরে চলে আসে। জিসান নিশিতার কাছে গিয়ে বলে নীলের সাথে তোমার কথা হয়? নিশিতা বলল কে নীল? আমি কোনো নীলকে চিনি না। নূরজাহান বলল দেখো, মিথ্যা বলো না, আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো, বেশ কয়েকবার আমার বাসায় গিয়েছিলে। কি হলো, মনে পড়ছে না? এত তাড়াতাড়ি ভুলে গেলে? রানা বলল নিশিতা কি বলছে ওনারা? রানা অনেকটা রেগে আছে। জিসান বলল দেখো মা, তুমি ভয় পেও না, আমরা থাকা অবস্থায় তোমার কেউ কিছু করতে পারবে না, তুমি শুধু নীলের নাম্বার আমাকে দাও, আর সত্যি যদি তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে আমি নিজে তোমাদের বিয়ে দিব। নিশিতা বলল কালকে কথা হয়েছিল। এরপর নিশিতা জিসানকে নীলের নাম্বার দেয়। নীল কলেজ শেষে বিকেলে চলে যায় তনু আর তুবাকে নিয়ে আসতে। কিছুক্ষণ পর একসাথে 2 জন আসে। তুবা এখন সামনে এসে নীলের পাশে বসে আছে, আর তনু পেছনে বসে আছে। গাড়ি চলতে লাগলো। নীলের সেই আগের মতোই মুড অফ, চুপচাপ গাড়ি চালাচ্ছে। এদিকে পেছনে বসে থাকা তনু কথা বলার চেষ্টা করছে, কিন্তু কেন জানি কথাগুলো গলা অব্দি এসে আটকে আছে। তুবা বলল ভাইয়া সবসময় মুড অফ করে রাখো কেন? আমার কিন্তু এসব ভালো লাগে না। নীল মুচকি হেসে বলল কি বলো, সত্যি কি আমি মুড অফ করে রাখি? তুবা রাগ দেখিয়ে বলল হয়েছে, আর হিহি করতে হবে না, সারাক্ষণ মন খারাপ করে বসে থাকো। এখন হাসছে, আর কোনোদিন মন খারাপ করলে চাকরি থাকবে না বলে দিলাম। তুবার কথা শুনে তনু আর নীল একসাথে হেসে উঠলো। তুবা বলল হাসতে হবে না, যেটা বলেছি সেটা করে দেখাবো। নীল বলল ওকে, সরি আপু, আমার ভুল হয়ে গিয়েছে। ওকে, তুবা বলল ঠিক আছে। রাত 11টা। নীল আর রিফাত ছাদে বসে আছে। তখনই একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসলো, জেগে আছো? থাকলে একটা রিপ্লাই দিও। নীল কয়েক মিনিট চিন্তা করে রিপ্লাই দিল, কে আপনি? ঠিক চিনলাম না। অপর পাশ থেকে মেসেজ আসলো, কল দাও। এরপরে সব বলছি। নীল কল দিলে ফোন রিসিভ হয়। নীল বলল হ্যালো, কে বলছেন? ওপাশে কোনো উত্তর নেই, চুপ করে আছে। নীল বলল হ্যালো, কথা বলুন, না হলে ফোন রাখছি। মেয়ের কণ্ঠে কেউ বলল জি বলুন। নীল বলল আমি কি বলবো, মেসেজ তো আপনি করলেন, আবার বললেন ফোন দিতে। মেয়েটা বলল ঘুম আসছিল না তাই কল দিলাম। কি করছো? নীলের কণ্ঠটা চেনা চেনা লাগছে, এটা তনু নয় তো? তবুও শিওর হওয়ার জন্য বলল আপনার পরিচয় দিন, না হলে ফোন রাখুন। মেয়েটা বলল আরে আমি তনু। নীল বলল আরে তনু আপু, কিছু বলবেন? রিফাত বলল কি রে, কার সাথে কথা বলছিস? অপর সাইড থেকে তনু বলল না মানে ঘুম আসছিল না তাই কল দিলাম, কথা বলা যাবে? নীল বলল জি আপু বলুন, কি বলবেন, আমি শুনছি। রিফাত বলল কার সাথে কথা বলছিস? নীল বলল হুজুরের মেয়ে জান্নাত। তনু বলল এই আপনি কথায় কথায় আমাকে আপু ডাকছেন কেন? আমি কি আপনার থেকে বয়সে বড় নাকি? নীল বলল আমার মনে হয় আপনি বড় হবেন, কারণ আপনি একজন টিচার। তনু বলল টিচার? আমি তো ক্লাস 4 আর 5 এর ছাত্র পড়াই, তাছাড়া আমার পড়াশোনা এখনো শেষ হয়নি। নীল বলল আচ্ছা আপু, তাহলে কি বলে ডাকবো? তনু বলল আবারও আপু বলেন কেন? আচ্ছা আপনার সাথে কিছু কথা ছিল, কথাগুলো শোনার পর রাগ করবেন না তো? নীল বলল জি বলুন, কি বলবেন? তনু বলল আজকে নয় কালকে বলবো, 7টার সময় চলে আসবে। নীল পরের দিন সকাল সকাল তনুর কথা অনুযায়ী ওদের বাসায় চলে আসলো। তনু আজকে তুবাকে আসতে দেয়নি, বলেছে আজকে নাকি তুবার ক্লাস হবে না। ওর মা জানতে চাইলে বলল আজকে সকালে যেতে হবে, কারণ মিটিং আছে। গাড়ি চলছে আপন গতিতে। আজকে তনু নীলের পাশে এসে বসেছে। নীল বলল আচ্ছা আপু, আপনি আমাকে কিছু বলতে চেয়েছিলেন। তনু বলল বলবো, তার আগে এটা বলো, কথাগুলো শোনার পর যদি তোমার ভালো না লাগে তাহলে সবকিছু এখানেই ভুলে যাবে, বাহিরের কেউ যেন জানতে না পারে।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি আমার আসল পরিচয় গল্পের ৮ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তনুর বাসার বাইরে এসে নীলকে ওয়ার্নিং দেওয়া হলো, সায়েম তুই আর শুভ রিফাতকে নিয়ে আমাদের বাংলোতে চলে যা, আমি যখন বলবো তখন মেরে ফেলবি, যদি বিয়ে না হয় তবেই, তার আগ অব্দি একটা ফুলের টোকাও দিবি না। শাওন তার বন্ধুদের বলে দিল, ওরা রিফাতকে নিয়ে চলে গেল। নীল অসহায়ের মতো তাকিয়ে আছে। নীল বলল, ভাই আপনি আমাকে মেরে ফেলুন, কোনো সমস্যা নেই, তবুও রিফাতের কিছু করবেন না। শাওন বলল, দেখ ভাই আমি কাউকে কিছু করব না, আমার কথা শুনলে আমার মতো ভালো মানুষ তুই এই পৃথিবীতে দ্বিতীয় পিস পাবি না, আর কথা না শুনলে আমার থেকে খারাপ আর এক পিসও নেই, এখন দেখ তুই কি করবি। নীল বলল, ঠিক আছে ভাই আমি বিয়ে করব, তার আগে কথা দিন রিফাতের কিছু হবে না, আমার বিপদে ওনারা আমাকে আশ্রয় দিয়েছেন, তাই আমিও চাই না আমার জন্য রিফাতের কিছু হোক। শাওন বলল, আরে ভাই আমি অতটাও খারাপ না, তোর জন্য তনু মরতে যাচ্ছিল তাই আমি এরকম করছি, রিফাতের কিছু হবে না, এখন তুই লক্ষ্মী ছেলের মতো এই নে টিস্যু, মুখটা ভালো করে পরিষ্কার কর। শাওন নীলকে নিয়ে বাসার ভেতরে চলে যায়। এদিকে কাজীও চলে এসেছে। কেউ জানতে চায়নি নীল হঠাৎ করে আবার কিভাবে রাজি হলো, তাও আবার নিজের ইচ্ছায়। সবাই মনে করেছে শাওন তাকে বুঝিয়ে বলেছে তাই হয়তো রাজি হয়ে গিয়েছে। তুবা তনুর রুমে যায়। তুবা বলল, এই আপু তাড়াতাড়ি রেডি হ, নীল ভাইয়া চলে এসেছে, একটু পরে কাজীও চলে আসবে। তনু বলল, আচ্ছা তোর নীল ভাইয়াকে একটু আমার রুমে পাঠিয়ে দিবি। তুবা বলল, কেন, এখন রুমে এসে কি করবে, তাছাড়া আমিও বলেছিলাম আসতে, সে বলল একেবারে বাসর ঘরে আসবে। তনু রেগে বলল, থাপ্পড় মেরে কান লাল করে ফেলবো, চলে যা এখান থেকে। তুবা মুখ ভেঙচি কেটে চলে আসলো। অতঃপর বিয়েটা হয়ে গেল। কবুল বলার আগ অব্দি হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল, আল্লাহ এই কোন পরীক্ষায় আমাকে ফেলে দিলে, এখন যদি আম্মু জানতে পারেন আমি কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি তাহলে আবার আরেকটা ভুল বোঝাবুঝি শুরু হবে। যখনই সবকিছু ঠিক হতে যাচ্ছিল ঠিক তখনই আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে। তনু তুমি কাজটা ঠিক করনি, পস্তাতে হবে তোমাকে। রাত 11টা প্লাস। নীল তনুর রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তনু খাটের উপরে বসে আছে ঘোমটা দিয়ে। নীলের সেদিকে কোনো খেয়াল নেই। রিফাতের জন্য টেনশন হচ্ছে, তার হাতে ফোনও নেই, কিভাবে জানবে রিফাত কেমন আছে। এদিকে আম্মু তো টেনশনে পাগল হয়ে যাবেন। শাওন ফোনটাও দিয়ে যায়নি। 7-5 ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখলো তনুর মোবাইল বালিশের পাশে রাখা। চট করে ফোন হাতে নিয়ে কল লিস্টে ঢুকতে যাবে, কিন্তু ঢুকতে পারে না, কারণ ফোনটা লক করা ছিল। এই মুহূর্তে তনুর ফোন দিয়ে কথা না বলা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে তনুর সাথে কথা বলতেও ইচ্ছে করছে না, ফোন হাতে নিয়ে পায়চারি করছে। নীল বলল, লকটা খুলে দেওয়া যাবে। তনুর দিকে ফোনটা বাড়িয়ে দিল। তনু চুপচাপ লক খুলে আবার নীলের হাতে ফোনটা দিয়ে দিল। নীল এবার রিফাতকে কল করতেই রিফাত বলল, হ্যালো কে। নীল বলল, আমি নীল বলছি, তুই এখন কোথায়। রিফাত বলল, আমি তো বাসায়, কিন্তু তুই এখন বাসর ঘরে বিড়াল না মেরে আমাকে কেন কল দিয়েছিস। নীল চিন্তিত হয়ে বলল, তোর ফাইজলামির গোষ্ঠী শুদ্ধ বিনাশ করে দিব। শাওন তোর কোনো ক্ষতি করেনি তো। রিফাত হেসে বলল, আরে বেটা ওই শালা তো আস্ত একটা ফাপড়বাজ, শালা বাচ্চাদের খেলনা পিস্তল নিয়ে আমাদের ভয় দেখিয়েছে। নীল অবাক হয়ে বলল, কি বলছিস। রিফাত বলল, আরে বেটা আমাকে নিয়ে আটকে রাখা হয়েছিল, 7টার দিকে শাওন এসে আমাকে খুলে দিল, বলল বাসায় চলে যেতে, সাথে হাতের মধ্যে পিস্তল ধরিয়ে দিল। আমি হাতে নিয়ে দেখলাম ওটা ভাঙ্গা, সুপার গ্লু দিয়ে জোড়া লাগিয়ে রেখেছে। তুই তো শালা ভয়ে শেষ হয়ে যাচ্ছিলি। রিফাতের কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়ে নীল। রিফাত বলল, এই আর হাসতে হবে না, যা এখন গিয়ে বিড়াল মার। রিফাত ফোনটা কেটে দিল। নীল এবার আম্মুকে কল দিতে যাবে, কিন্তু দিতে পারে না। যে নাম্বার থেকে কল এসেছিল ওই নাম্বার নীলের মনে পড়ছে না, তাই নিজের ফোনে কল দিল নাম্বার আনার জন্য, কিন্তু শাওন ফোনটা রিসিভ করছে না। বেশ কয়েকবার ফোন দেবার পরেও যখন ফোন তুলছিল না তখন বিরক্তি নিয়ে তনুর ফোনটা খাটের উপরে ছুঁড়ে মারে। এতে ফোনের তো কিছু হয়নি, তবে তনুর হাতে গিয়ে পড়ে। তনু উফ বলে শব্দ করে। নীল সেটা দেখেও না দেখার মতো করে থাকে। এদিকে হঠাৎ করে কথা বলতে বলতে ফোন কেটে বন্ধ হয়ে যাওয়াটা স্বাভাবিকভাবে নিতে পারেনি নূরজাহান ও জিসান, তাই তারাও নোয়াখালীর দিকে বেরিয়ে পড়লেন। 11টা 30 ঢাকায় চলে এসেছেন। এখন কালকে সকালে যাবেন নোয়াখালী। জিসান অবশ্য নীলের নাম্বারটা পুলিশের কাছে দিয়ে রেখেছে। তনু নীলকে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাবেন না। নীল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ তনু এই কথাটা বলে উঠল। পেছনে তাকিয়ে দেখলো তনু দাঁড়িয়ে আছে মাথায় ঘোমটা দিয়ে। নীল বলল, না আমি ঘুমাবো না, আপনি ঘুমান আরামসে। তনু বলল, এরকম ভাবে বলছো কেন। নীল ধমক দিয়ে বলল, তো কিভাবে বলবো শুনি, আমার ঘুম হারাম করে এসে বলছেন ঘুমাবো কিনা। তনু ধমক খেয়ে সোজা খাটে এসে বসে পড়ে। তনু কিছুই বুঝতে পারে না নীল হঠাৎ এরকম করছে কেন। মিনিট 5 পরে নীল বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ে। তনু পাশে এসে দাঁড়িয়ে আছে। নীল চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। বারবার মায়ের কথা মনে পড়ছে। সবকিছু তো ঠিক হয়ে যাচ্ছিল, মাঝখানে এই আপত্তি এসে সব গোলমাল করে দিল। চোখ খুলে দেখে তনু এখনো দাঁড়িয়ে আছে। নীলের মাথা খারাপ হয়ে যায়। নীল বলল, কি সমস্যা আপনার? আপনার না ঘুম পাচ্ছিল? তাহলে না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে আছেন কেন?
তনু লজ্জা শরমের মাথা খেয়ে বলল, কিভাবে ঘুমাবো? আপনি তো এখানে শুয়ে আছেন। আপনার মনে আছে আজকে আমাদের বাসর রাত? খাটে চলুন। নীল বলল, বুঝলাম না, কিসের বাসর রাত? আমি তো এই বিয়ে মানি না। আমাকে জোর করে এই বিয়েতে রাজি করানো হয়েছে। আপনার লজ্জা করলো না নিজের থেকে 3 বছরের ছোট একটা ছেলেকে বিয়ে করতে? তনু বলল, আপনি না নিজের ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন, তাহলে এখন কেন বলছেন আপনাকে জোর করা হয়েছে? নীল বলল, বিশ্বাস না হলে আপনার ভাই শাওনকে জিজ্ঞেস করে দেখুন, সত্য মিথ্যে প্রমাণ হয়ে যাবে। তনু বলল, দেখুন, এই বিষয়ে আমি কিছুই জানতাম না। নীল বলল, আর জানারও দরকার নেই, আমাকে পেয়ে গেছেন তো, বাস তাতেই হলো। আপনি খুশি থাকলেই চলবে। এখন চুপচাপ গিয়ে ঘুমান। তনু আর একটা কথাও বলেনি, চুপ করে শুয়ে পড়ে। কিন্তু ঘুম আসছে না। নীল চোখ বন্ধ করতেই তনুর চেহারাটা সামনে ভেসে উঠল। একটা পরী এসে নীলের সামনে দাঁড়িয়ে আছে। নীলের খুব ভালো লাগছে দেখতে, আবার ভয়ও করছে। কখন না জানি গলা চেপে ধরে। নিজেকে শান্ত স্বাভাবিক করার জন্য দোয়া পড়ে ঘুমানোর চেষ্টা করছে। এদিকে নোয়াখালীর পুলিশ নাম্বারের মাধ্যমে জানতে পারলো এই মুহূর্তে নীলের মোবাইল সোনাইমুড়ি বাজারের দক্ষিণ দিকে 500 মিটার দূরের একটা বাসায় আছে। পুলিশ রাতে গিয়ে বাসায় ঢুকে পড়ে। 1টা বাজে শাওনের রুমের বাহিরে 5 জন পুলিশ এসেছে। শাওনের মা বাবা কারণ জানতে চাইলে পুলিশ বলল, এই বাসায় নীল আছে? শাওনের বাবা বলল, কে নীল? আমরা কোনো নীলকে চিনি না। অন্য একজন পুলিশ বলল, আচ্ছা, আপনার ছেলের রুমে কি আর কেউ ঘুমিয়ে আছে? শাওনের বাবা বলল, আরে কি বলছেন আপনারা? আমার ছেলের রুমে অন্য কেউ কেন শুয়ে থাকবে? অফিসার বলল, আপনার ছেলেকে ডেকে দিন, না হলে আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। শাওনের মা ডাক দিলে ঘুম ঘুম চোখে শাওন দরজা খুলে। সাথে সাথে সবাই তার রুমে ঢুকে যায়। নীলকে তো পাওয়া যায়নি, তবে নীলের মোবাইল পাওয়া গেছে। অন্য একজন পুলিশ বলল, স্যার, আমার মনে হয় এই বেটা নীলকে কিডন্যাপ করে রেখেছে। এখন ওকে কিছু জিজ্ঞেস না করে থানায় নিয়ে চলুন। সকাল 7:30 শাওনকে থানায় নিয়ে যাওয়া হলো, কিন্তু শাওন কিছুই বুঝতে পারছে না তাকে কেন পুলিশ নিয়ে গেল। এদের মধ্যে একজন ছিল একটু মেন্টাল টাইপের। পুলিশ বলল, এই বল, তুই ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? শাওন বলল, আরে স্যার, কি বলছেন? আমি কাকে লুকিয়ে রেখেছি? পুলিশ বলল, ওহ, তাহলে তুই কিছুই জানিস না, তাই তো? শাওন বলল, জি স্যার, আমি কিছুই জানি না। এমনি আমি এটাও জানি না আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে। এই কথা শোনা মাত্র পুলিশের মাথায় রক্ত উঠে যায়। পুলিশ বলল, কুত্তার বাচ্চা, তোর কাছে ওর ফোন পাওয়া গিয়েছে, আর তুই বলছিস কিছুই জানিস না? এই বলে মায়ের শুরু করে দিল। শাওনকে আর একটাও কথা বলতে দিল না। 30 মিনিট মারার পর হাফ ছাড়লো। শাওন ছাড়া পেয়ে বলতে শুরু করলো, স্যার, আপনি কোন ফোনের কথা বলছেন? একটু ক্লিয়ার করে বলবেন? পুলিশ চোখ রাঙিয়ে 2টা বাড়ি মারলো শাওনের পাছায়। শালা, তোর হাতে যে ফোন পাওয়া গেল সেই ছেলের কথা বলছি। ছেলেটার নাম নীল। ওকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস? তোর সাথে আর কারা জড়িত আছে সেটা বল। শাওন বলল, ও স্যার, ওটা তো নীলের ফোন। পুলিশ বলল, একটু আগে না তুই কিছুই জানতি না? তাহলে এখন জানলি কিভাবে? শাওন বলল, আরে স্যার, আমার কথা তো শেষ করতে দিন। নীল আমার ফ্রেন্ড, ওর ফোন আমার কাছে ভুল করে ফেলে গিয়েছে। সত্য কথা বললে আরো বেশি কেলানি খাবে, তাই এটা বলল। পুলিশ বলল, অমনি তোর ফ্রেন্ড হয়ে গেল, তাই না? শালা, নীলকে কোথায় লুকিয়ে রেখেছিস সেটা বল। শাওন বলল, স্যার, আমি ওকে লুকিয়ে রাখিনি। আপনি আমাকে আমার মোবাইল দিন, আমি ওকে ফোন করে আসতে বলছি। অফিসার বলল, সেন্টি, আসামির ফোনটা নিয়ে আসো। শাওন ফোন পেয়ে তাড়াতাড়ি তনুর নাম্বারে কল দিল। একবার দুইবার রিং হবার পর তনু ফোনটা রিসিভ করে। পাশে তাকিয়ে দেখলো নীল সোফায় ঘুমিয়ে আছে। তনু বলল, হ্যালো। শাওন বলল, এই নীল কোথায়? তনু বলল, কি হয়েছে? এত সকালে ফোন দিলি কেন? উনি তো ঘুমাচ্ছেন। শাওন বলল, আরে রাখ তোর ঘুম, আমাকে পুলিশ ধরেছে, তুই নীলের কাছে ফোনটা দে। তনু বলল, 1 মিনিট হোল্ড কর, আমি দিচ্ছি। তনু নীলের বুকের উপরে হাত রেখে হালকা করে ধাক্কা দিয়ে ডাকতে শুরু করলো, এই যে শুনছেন? নীল হঠাৎ করে লাফ দিয়ে ওঠে, যার ফলে তনু কিছুটা ভয় পেয়ে যায়। কয়েক সেকেন্ড তনুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? এমন করে কেউ ডাকে? কেন জানি মনে হচ্ছিল হার্টবিট বেড়ে শরীর কাঁপতে শুরু করেছিল। তনু ধমক খেয়ে কিছু না বলেই ফোনটা নীলের দিকে এগিয়ে দেয়। নীল বলল, আমি আপনার ফোন দিয়ে কি করব? তনু বলল, আপনার ফোন এসেছে। নীল ফোন হাতে নিয়ে দেখলো শাওন নামে সেভ করা নাম্বার। নীল বলল, হ্যালো। শাওন বলল, নীল ভাই, আমার জন্য একটু থানায় আসতে পারবে? না হলে এই বেটা পুলিশ আমাকে মেরে ফেলবে। নীল বলল, আপনি কি করেছেন যে পুলিশ আপনাকে মেরে ফেলবে? শাওন বলল, আরে ভাই, ওনারা ভাবছেন আমি তোমাকে কিডন্যাপ করে রেখেছি, প্লিজ ভাই, আমাকে বাঁচাও। নীল ফ্রেশ হয়ে থানার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে পুলিশ নীলের বাবা জিসানকে ফোন করে বলে দিয়েছে ওনারা আরো সকালে রওনা দিয়েছেন, এখন লাকসাম আছেন, 1 ঘন্টার ভেতরে পৌঁছে যাবেন। 30 মিনিটের ভেতরে নীল চলে গেল থানায়। যাওয়ার পর আগে শাওনকে বাহিরে বের করলো। শাওনের এই অবস্থা দেখে নীল মুখ চেপে হেসে দিল। শাওনকে নিয়ে যেতে চাইলে পুলিশ নীলকে আটকে রেখে দেয়, কারণ
জানতে চাইলে বলল আপনার ফ্যামিলির লোক আসছে আপনাকে নিতে। পুলিশের কথা শোনা মাত্র নীল খুশিতে পুলিশকে জড়িয়ে ধরলো। শাওনকে একটা গাড়ি ডেকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর কয়েকটা গাড়ি এসে থানার সামনে দাঁড়ালো। কয়েকজন লোক এসেছে, সাথে নূরজাহান বেগম। নীল মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। জিসান নীলকে দেখে তার চোখের কোণে পানি জমেছে। ছেলেটা কত বড় হয়ে গিয়েছে। নীল তার মার সাথে সিলেটে চলে আসে। মাকে পেয়ে নীল সবার কথা ভুলেই গেছে। রিফাতকে একবার ফোন দিয়ে বলেছিল, তনুর কথা তো তার একদম মনেই ছিল না। গাড়িতে বসে আছে, গাড়ি ঢাকার দিকে এগোচ্ছে। সামনে ড্রাইভার আর জিসান বসে আছে, পেছনে নীল তার মায়ের পাশে বসে আছে। এতদিন পর মাকে পেয়ে মায়ের কোলে মাথা রেখে বকবক করেই যাচ্ছে। জিসান সেটা খুব ভালো করেই দেখে যাচ্ছে। নূর একবার ইশারায় বলেছিল নীলকে জিসানের কথা বলবে কিনা। জিসান চায় কিছুদিন পরে জানাতে, আগে সবকিছু আগের মতো হোক। তারপর একে একে 2 দিন চলে যায়। নীল ভুল করেও তনুর সাথে যোগাযোগ করেনি। তনু বেশ কয়েকবার ফোন দিয়েছিল, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। তনু এটা বিশ্বাস করে নীল আমার ভাগ্যে থাকলে একদিন ঠিকই ফিরে আসবে। পরের দিন সকালে নিশাত নীলের বাসায় আসে। নীল ছাদে বসেছিল। নিশাতকে দেখে একটু নড়ে চড়ে অন্যদিকে তাকিয়ে বসে থাকলো। নিশাত কাছে এসে নীলের পাশে বসে পড়লো। নিশাত হালকা করে কাশি দিল। অমনি নীল আর চোখে একবার তাকালো নিশাতের দিকে। নিশাত বলল, বাসায় কবে এসেছো? নীল চুপ করে আছে, কোনো কথা বলতে ইচ্ছে করছে না। কেন জানি এই মুহূর্তে নিশাতকে সহ্য হচ্ছে না। চট করে মনে পড়ে যায় সেদিন নিশাত নীলকে জারজ বলে গালি দিয়েছিল। নিমিষেই মাথা খারাপ হয়ে যায়। নিশাত বলল, কি হলো, কথা বলছো না যে? মনে হয় অভিমান করে আছো। অভিমান করারই কথা, আমার ওই দিন ওইরকম করে কথা বলা ঠিক হয়নি। নীল বলল, কে আপনি? নিশাত কিছুটা অবাক হয়ে বলল, কে মানে? আমাকে তুমি চিনতে পারছো না? ফাইজলামি করছো কেন? নীল রেগে বলল, ফাইজলামি করব কেন? এই তুই কে, আর এখানে কি করছিস? তুই কে যে তোকে আমার চিনতে হবে? কত সুন্দর একা একা বসেছিলাম, আর তুই এসে মুডটা খারাপ করে দিলি। নিশাত কিছুক্ষণ চুপ থেকে চলে গেল। নীল দেখতে পেয়েছে নিশাত চোখের জল আড়াল করার ব্যাপক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। নীলের ভাবতেই অবাক লাগে, মানুষ এত বেহায়া কেমনে হয়। এত কিছুর পরেও ভাব জমাতে এসেছে। নীল একা একা বিড়বিড় করছে। মুড খারাপ হয়ে যাওয়াতে নীল নিচে চলে আসে। নূরজাহান বেগম খাবার টেবিলে বসে আছেন, তার পাশে নীলু আর মামনি বসে আছে। আপনাদের বলা হয়নি সেদিন নোয়াখালী থেকে ফিরে পরের দিন নীলু আর মামনিকে বাসায় নিয়ে এসেছি। মানুষ মাত্রই ভুল করে, যে মানুষগুলো ভুল করে ভুল বুঝতে পেরে স্বীকার করে নেয়, আমাদেরও উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। আম্মু তো প্রথমে সোজা না করে দিয়েছিলেন, পরে আমার জোরাজোরিতে আম্মু রাজি হলেন। সেদিন জিসান আঙ্কেল ঢাকায় চলে যাবেন, ওনাকেও নিয়ে গিয়েছিলাম। রাকিব আমার বয়সে বড় হয়, জিসান আঙ্কেল তাকে সাথে করে নিয়ে গেছেন, ওনার কোম্পানিতে চাকরি দেবেন। নীলু এখন অব্দি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। কিভাবে বলবে? ভুল তো আর ছোটখাটো কিছু করেনি। আম্মু এখনো মামুনির সাথে কথা বলেননি, যদিও আমি নিজেও কথা এখনো বলিনি। বলবো সময় আসুক। বাসায় নিয়ে এসেছি তার মানে এই নয় সবকিছু ভুলে গিয়েছি। আমি চাই না আমার ফ্যামিলির কুকর্ম কেউ জানুক। পাশে নানা ভাই বসে আছেন, ওনার সাথে আমার কোনো ঝামেলা নেই। আমি বললাম, এই বুড়ো আমাকে রেখেই খাওয়া শুরু করে দিয়েছো? নানা ভাই বলল, কি করব, তোকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না, তাছাড়া তুই তো বউয়ের সাথে আড্ডা দিতে ব্যস্ত ছিলি। আমি বললাম, আরে কি বলো, এখানে বউ কোথায় থেকে আসলো? আম্মু বলল, নীল তুই নিশাতকে কি বলেছিস? আমি বললাম, নিশাতকে আমি কি বলবো, কই আমি তো কিছু বলিনি। আম্মু বলল, তুই কিছু না বললে নিশাত কান্না করে বাসা থেকে চলে গেল কেন? আমি বললাম, আরে ওর একটা ফোন এসেছিল, নিশাতের বান্ধবী রুহির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই হাসপাতালে গিয়েছে। আম্মু বলল, তুই মিথ্যে বলছিস। আমি বললাম, ধ্যাত, শান্তিতে খেতেও দিবে না। আমি চেয়ারে বসে খাবারগুলো মুখে দিতে লাগলাম। আম্মু বলল, কি হয়েছে বল আমাকে। আমি বললাম, আমি কিন্তু এখন উঠে যাব। আম্মু বলল, আচ্ছা যেতে হবে না, খাওয়া শেষ করে আমার রুমে আয়, কথা আছে। আম্মু চলে গেলেন। নীলু চুপচাপ খেয়ে যাচ্ছে। আমি বললাম, এই কম করে খাবার খা, না হলে মোটা হয়ে যাবি। নীলু আমার দিকে তাকিয়ে পানি খেয়ে বসে আছে। আমি বললাম, ও মা, মন খারাপ কেন? আচ্ছা খেয়ে নে। তুই মোটা কিভাবে হবি? তোর তো শরীরে কিছুই নেই, শুধু হাড়গোড় ছাড়া। নীলু এবার ফিক করে হেসে দিল, তবে কিছু বলল না, বলার মুখ তার নেই। নীলের দিকে তাকিয়ে ভাবছে, ভাইটা কত বেহায়া। আমার আপন ভাই হলে আমার কর্মকাণ্ডের জন্য আমাকে হয়তো মেরেই ফেলতো, আর কথা বলা তো দূরের কথা, ঘৃণায় নীলুর দিকে তাকাতো না। আমি বললাম, কি রে এভাবে তাকিয়ে কি ভাবছিস? না খেলে উঠে চলে যা, না হলে আমার দিকে যেভাবে তাকিয়ে আছিস পরে আমার পেট ব্যথা করবে। নীলু নীলের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায় রুমে। এদিকে মামনি আমাদের এসব কথাবার্তা শুনে অবাকের উপরে অবাক হচ্ছেন। এত ভালো সরল মনের ছেলেটাকে কত কষ্টই না দিয়েছি, তবুও সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে, একবারও প্রতিবাদ করতে চাইনি। ছি, নিজের উপরেই নিজের ঘৃণা হচ্ছে। কি করে পারলাম ছেলেটার উপরে মিথ্যা অভিযোগ দিতে? এত কিছুর পরেও তার বাবা আমার রাকিবকে চাকরি দিচ্ছে। মানুষটা আর তার ছেলে কত ভালো, শুধু আমাদের ভাবনা চিন্তাগুলোই খারাপ ছিল। ভাতের উপরে আঙ্গুল ঘোরাচ্ছেন, নীল সেটা খুব ভালো করেই খেয়াল করেছে। নীল বলল, মামনি কি ব্যাপার বলো তো, তুমি না খেয়ে এত কি ভাবছো?
ভাবছো? মামুনি বলল, আচ্ছা তোর কখনো মনে হয়নি আমরা যা কিছু করেছি তার জন্য আমাদের শাস্তি পাওয়া উচিত? নীল বলল, মামুনি, প্রতিশোধ নিয়ে কখনো সমস্যার সমাধান হয় না। আমাদের কাছের মানুষগুলো ভুল করবে, তাই বলে তাদের শাস্তি দিতে হবে নাকি? আর শাস্তি দিলে সেই মানুষটা দ্বিতীয়বার একই ভুল করতে দ্বিতীয়বার ভাববে না। আর যদি আমরা তাদের শাস্তি না দিয়ে ক্ষমা করে দিই, তাদের একটু ভালোবেসে বোঝাই, তাহলে সে বুঝবে আর একই ভুল দুইবার করার চিন্তাও করবে না। আর তোমরা যে ভুলটা করেছো তার শাস্তি হলো তুমি আমাকে আগে যতটা ভালোবাসতে ঠিক ততটা ভালোবাসবে এখন। এটা আমার অর্ডার। মামুনি কি বলবেন? কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না, চোখের কোণে পানি চিকচিক করছে। নীল বলল, কি হলো মামুনি, তুমি আবার বাচ্চাদের মতো কান্না করছো কেন? আমি এই ফ্যামিলির কেউ না হওয়া সত্ত্বেও ছোটবেলা থেকে এখন অব্দি যতটা ভালোবাসা তোমরা সবাই আমাকে দিয়েছো, সেই ভালোবাসার কাছে এটা তো সামান্য চুল পরিমাণ অভিযোগ। তোমাদের জন্য আমি আমার প্রাণটা হাসি মুখে দিয়ে দিতে পারি। আমার একটাই অনুরোধ, আমি জানি না আমার বাবা মা কারা, আর জানতেও চাই না। আমি তো এটা মেনে নিয়েছি তোমরা সবাই আমার ফ্যামিলি, আমার আপনজন। কখনো কোনোদিন আমাকে আমার মায়ের থেকে সবার থেকে আলাদা করে দিও না, তাহলে আমি বাঁচতে পারবো না। নীলের চোখের পানি খাবারের উপরে পড়লো। নীল তার রুমে চলে যায়। মামুনি আর নানা ভাই পাথরের মূর্তির মতো চেয়ারে বসে আছেন। নানা ভাই বলল, ছি বৌমা, আমার ভাবতেও লজ্জা লাগছে তুমি আমার ছেলের বউ কিভাবে হলে। ছেলেটাকে এত বড় অপবাদ না দিলেও পারতে। নানা ভাই খাবার টেবিল ছেড়ে চলে গেলেন। নীল রুমে বসে আছে, ফোন হাতে নিয়ে দেখলো তনু 100+ কল দিয়েছে। সবসময় মোবাইল সাইলেন্ট থাকায় বুঝতে পারেনি। তাছাড়া বাসায় আসার পর থেকে ভুল করেও একবার ফোন হাতে নিয়ে দেখেনি। কল ব্যাক করতে ওপাশ থেকে চট করে রিসিভ করে ফেলে, মনে হয় ফোন হাতে নিয়ে অপেক্ষায় ছিল। তনু বলল, আসসালামু আলাইকুম। নীল বলল, ওয়ালাইকুম আসসালাম। তনু বলল, আপনি কোথায় আছেন? আজকে 3 দিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। আপনার কিছু হয়নি তো? শাওন বলল, আপনাকে আপনার মা নিতে এসেছেন। আপনি এখন কোথায় আছেন? তনু একসাথে আরো 1000টা প্রশ্ন ছুড়ে মারলো নীলের দিকে। নীল বলল, আপনি একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি উত্তর দেব কিভাবে? তনু বলল, আপনাকে কতবার কল করেছি কিন্তু কেউ কল রিসিভ করেনি। নীল বলল, ফোনটা আমার কাছে ছিল না, আর আম্মু হঠাৎ করে আমাকে নিতে আসলে আর কাউকে বলার সুযোগ পাইনি, তাই না বলেই চলে এসেছি। তনু বলল, আপনি ভালো আছেন তো? নীল বলল, আমার থেকে সুখী এই মুহূর্তে পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই। নীল ভুল করেও জানতে চাইলো না তনু কেমন আছে। এদিকে নীল চলে আসার পর থেকে ঠিকমতো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল তনু। তনুর মা বাবা ব্যাপক টেনশনে পড়ে গিয়েছিল। তনু বলল, আচ্ছা আমি আপনার আম্মুর সাথে কথা বলতে পারি? তনু বলল, আচ্ছা আমি আপনার আম্মুর সাথে কথা বলতে পারি? নীল বলল, এই আপনি পাগল নাকি? আম্মু এখনো কিছুই জানে না, জানলে আমাকে আবার বাসা থেকে বের করে দিবে। তনুর মন খারাপ হয়ে যায়। আচ্ছা আপনি আমাদের বাসায় কবে আসবেন? আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে। নীল বলল, আরে আমি আর এসে কি করব? দেখতে ইচ্ছে করলে আমি পিক হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি, মন ভরে দেখে নিও। তনু বলল, আচ্ছা আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন না? নীল বলল, আরে আপু আপনি আমার বাসায় এসে কি করবেন? আচ্ছা ঠিক আছে, সামনের 2 মাস পর ঈদ আসছে, তখন চলে আসবেন আপনারা সবাই, ঘুরে যাবেন আমার শহরে। নিমিষেই তনুর মনটা আবার খারাপ হয়ে যায়। সে যা বলছে নীল ঠিক তার উল্টো উত্তর দিচ্ছে। সে হয়তো ভুলেই গিয়েছে তনু তার বিবাহিত স্ত্রী। তনু আর কিছুই বলতে পারে না। আস্তে আস্তে গলার আওয়াজ কমে আসে। নীল বলল, ঠিক আছে ভালো থেকো, অন্য কোনো দিন কথা হবে, বলে ফোনটা কেটে দিল। হঠাৎ মনে হলো আম্মু তাকে বলেছিল রুমে যাওয়ার জন্য। নীল রুমে ঢুকে দেখলো তার আম্মু কারোর সাথে ফোন আলাপ করছিল। নীলকে দেখে ফোনটা কেটে দিল। আম্মু বলল, আয় বস। নীল তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আম্মু বলল, বাবাই তোর কি শরীর খারাপ? নীল বলল, না শরীর খারাপ কেন হবে? আম্মু বলল, হঠাৎ করে শুয়ে পড়লি তাই ভাবলাম তোর শরীর খারাপ। নীল বলল, আমার আর শরীর খারাপ সম্ভব না। আম্মু বলল, আচ্ছা শুন, তুই সব সময় তোর বাবার সম্পর্কে জানতে চাইতি না? নীল বলল, যখন জানতে চাইতাম তখন আমি বোকা ছিলাম, এখন আর জানতে চাইবো না। যেখানে আমার বাবা মা আমাকে জন্মের পর আমাকে ডাস্টবিনে ফেলে চলে গিয়েছে, কেউ জানে না আমার বাবা মা কে, তাহলে তোমরা কিভাবে জানবে? আম্মু বলল, নীল কি বলছিস এসব? যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। নীল বলল, রাগ করো কেন? আচ্ছা বাদ দাও এসব কথা, কেন ডেকেছো সেটা বলো। আম্মু বলল, বাদ দিব কেন? আমারই ভুল হয়েছে, ছোটবেলায় তোকে সত্যটা বলিনি। তোর বাবা আছে, আমরা ছাড়াও তোর আরেকটা ফ্যামিলি আছে, এতদিন তোকে সেটা বলিনি, তার প্রয়োজনও পড়েনি, কিন্তু এখন বুঝতে পারছি না বলে কতটা ভুল করেছি। আগে বললে হয়তো আজ তোকে কেউ জারজ বলে গালি দিতে পারতো না। নীল বলল, যেখানে আমার মা আমাকে জন্মের পর ফেলে চলে গিয়েছে, সেখানে কেউ জানে না আমার বাবা মা কে, তাহলে লোক তো আমাকে জারজ বলবে, এটাই স্বাভাবিক। আম্মু বলল, কিন্তু তোর তো সবাই আছে, বাবা আছে, ফ্যামিলি আছে, আর হ্যাঁ তোর মা তোকে ছেড়ে যায়নি, তোর থেকে তোর মাকে কেড়ে নেওয়া হয়েছে, হয়তো আল্লাহ এটাই চাইতেন। নীল ভ্রু কুঁচকে বলল, কেড়ে নিয়েছে মানে? আম্মু বলল, তোর মা বাবা ভালোবেসে বিয়ে করেছিল, যেটা তোর দাদা আর তার ভাই মেনে নিতে পারেনি, তাই অ্যাক্সিডেন্টের নাম করে ওরা মেরে ফেলেছে তোর মাকে, আর তোকে আবর্জনায় ফেলে দিয়েছিল, ভাগ্যক্রমে তুই বেঁচে গিয়েছিলি। আম্মুর চোখে জল। নীল বলল, তখন আমার মায়ের প্রেমিক
কি করছিল, উনি কোথায় ছিলেন? ভালোবেসে বিয়ে করতে পারলে ভালোবাসার মানুষটিকে বাঁচাতে পারলেন না। নীল তার মায়ের এরকম নির্মম মৃত্যুর কথা শুনে ভেতরটা শিউরে উঠছে। আম্মু বলল, তুই ভুল, তোর বাবা তখন দেশে ছিল না। ওরা তো তোর মায়ের লাশটাও তোর বাবাকে দেখতে দেয়নি। যখন জানতে পেরেছিল এটা অ্যাক্সিডেন্ট নয়, খুন, তখন তার চাচা আর কামরুলকে কুপিয়ে খুন করেছিল। পরে তোর বাবা জেলে চলে যায়। তোর বাবা জানতো না তুই বেঁচে আছিস। জানলে হয়তো খুন করে জেলে যেত না, তোর দিকে তাকিয়ে সব ভুলে যেত। এদিকে তোর মা মৃত্যুর আগে আমাকে বলেছিল ওই বাড়ির ছায়াও যেন তোর উপরে না পড়ে। তুই হয়তো জানিস না তোর মা সামিরা আর আমি কত ভালো বন্ধু ছিলাম, সেটা তোকে বলেও বোঝাতে পারবো না। নীলের চোখের জল আর নাকের জল এক হয়ে গিয়েছে। মায়ের শাড়ির আঁচল ভিজিয়ে দিয়েছে নাকের পানি আর চোখের পানি মুছে।